যে আজকে যে পড়াচ্ছি আপনাকে, আপনি যে ক্লাস করতেছেন, আপনি নিজেরে চাকরিজীবী চাকরিজীবী ভাববেন আজকের দিনের জন্য। তাইলে হয় কি, আপনার এই ক্লাসটা ফ্রুটফুল হবে, আপনার বুঝতে সুবিধা হবে সব কিছু। যখনই যা কিছু বলতেছি আপনি মনে করবেন এটা আমার, আমি চাকরি করি, আমি কি পাচ্ছি না পাচ্ছি, আমার কোনটার উপরে ট্যাক্স হবে কোনটার উপরে হবে না, কি হবে না হবে ইত্যাদি। তো প্রথমটা দেখেন, প্রথম হলো একজন চাকরিজীবী, আহ, সে যা পায় তার উপরে তো তাকে দিতে হবে, ট্যাক্স দিতে হবে, এটা সত্য। তবে এই প্রথম তিনটার উপরে দিতে হবে না, প্রথম চারটার উপরে। প্রথম চারটা কি কি? এক নম্বরে হচ্ছে যে যিনি চাকরি করেন তার যদি এরকম হঠাৎ করে হার্টে মানে অপারেশন দরকার হয়, হার্ট, লিভার, কিডনি, চোখ, ব্রেইন, অথবা তার শরীরে যদি কোনো আর্টিফিশিয়াল হিউম্যান অর্গান মানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করতে হয়, হুম, গুলি লাগছে, মানে দেখা গেল একটা পা, মানে এরকম পা জোড়া দিতে হবে বা কিছু একটা, বা ক্যান্সার ট্রিটমেন্ট, এইগুলোর পিছনে যদি যে খরচটা হবে মানে হসপিটালের যে বিল, সেই বিলটা যদি কোম্পানি বহন করে, তাহলে সেইটা আর আপনার ইনকামের সঙ্গে যোগ হবে না। মানে কোম্পানি তো আপনাকে বেতন দেয়, বেতন দেওয়ার পাশাপাশি আপনার হার্টে এখন ওপেন হার্ট সার্জারি হবে, এত টাকা, 7 লাখ টাকা বিল আসবে। এখন এই বিল তো দেওয়ার ক্ষমতা আপনার নাই, আপনি তো মানে চাকরি করেন, দিন আনেন দিন খান। তো এখন কোম্পানির পলিসি হলো যে না, কোনো এমপ্লয়ির যদি এরকম কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়, তার যদি এই জাতীয় কোনো অপারেশন দরকার হয়, সেই অপারেশনের হসপিটালের বিলটা কোম্পানি মানে বহন করবে। হয় কি, মানে যে চাকরি করে সে তার এমপ্লয়ারের কাছ থেকে মানে সরাসরি পাক আর ইনডাইরেক্টলি পাক, যে টাকাই পাবে সে টাকাই তার স্যালারি ইনকাম হওয়ার কথা। মানে এখন হয় কি, যে আমার হার্টের অপারেশন হবে, 7 লাখ টাকা বিল আসবে, এই বিল তো আমি দেবো, এই বিল কোম্পানি দিতে যাবে কেন? এখন কোম্পানির পলিসি হলো যে না, এমপ্লয়ি বেনিফিটের জন্য কোম্পানি এই কাজটা করে থাকে। তো ফাইন, তাহলে করে থাকলে এখানে বলছে যে ভয় নাই, হাসপাতালে গিয়ে শুয়ে পড়লেই হবে, যা বিল আসে কোম্পানি দিয়ে দেবে, শেষ কথা, শেষ। এটা আমার স্যালারি ইনকামের সঙ্গে যোগ হবে না, যে আমার হসপিটাল বিল আসছে কত, কোম্পানি দিয়ে দিছে কেন। তাহলে কোম্পানি যদি দিয়ে দেয়, আমার খরচ যদি কোম্পানি বহন করে, তাহলে এটা আমার ইনডাইরেক্টলি, এটা আমার স্যালারি ইনকাম হওয়ার কথা, স্যালারির সঙ্গে যোগ হওয়ার কথা, সেটা হবে না। এক নম্বরটা ক্লিয়ার? জি স্যার। Yes, sir. তো সুতরাং এরকম ধীরে ধীরে যাব। সজীব মিয়া, সজীব মিয়া, আপনি ভিডিওটা বন্ধ করেন। সরি স্যার, খেয়াল করিনি স্যার। তবে এই এক নম্বরে যেটা বলছে এটা আবার মানে ওই কোম্পানির যারা কর্ণধার, যারা শেয়ার হোল্ডার ডাইরেক্টর, তাদের বেলায় আবার অ্যাপ্লিকেবল হবে না। যেমন মালিক পক্ষেরই একজন, একজন আর ওপেন হার্ট সার্জারি হলো, তার খরচ কোম্পানি বহন করলো, তাহলে এইটা কি ওই শেয়ার হোল্ডার ডাইরেক্টরের ইনকাম হিসেবে গণ্য হবে? তার ক্ষেত্রে ইনকাম হিসেবে গণ্য হবে, কিন্তু অন্যদের ক্ষেত্রে হবে না। স্যার, মালিক পক্ষের কেউ যদি অ্যাজ এ এমপ্লয়ি সেখানে রিক্রুটেড থাকে? ওই তো, মালিক পক্ষে যারা থাকে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার ডাইরেক্টর, মানে হয় ম্যানেজিং ডাইরেক্টর, অথবা শুধু ডাইরেক্টর বা চেয়ারম্যান, এরকম প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এগুলো থাকে। তো তারাও তো কোম্পানি থেকে রেমুনারেশন নেয়, যদিও তারা মালিক পক্ষ, কিন্তু তারা চলে কিভাবে? তাদের ফ্যামিলি আছে না? তো তারা চলে কোম্পানি থেকেই, তারা রেমুনারেশন নেয়। মানে আমরা যারা চাকরি বাকরি করি আমরা বলি বেতন পাই কোম্পানি থেকে, আর মালিক পক্ষ যেটা পায় সেটাকে বলা হয় রেমুনারেশন, ডাইরেক্টর রেমুনারেশন। তো ডাইরেক্টর রেমুনারেশন যেটা, সেটাও পার্ট অফ স্যালারি। কিন্তু বলছে যে তাদের যদি এই জাতীয় কোনো অপারেশন হয় এবং সেই খরচ যদি কোম্পানি বহন করে, তাহলে সেটা কিন্তু আবার মানে মাফ হবে না, সেটা কিন্তু আবার তার ওই স্যালারি ইনকাম হিসাবে গণ্য হবে। বুঝছেন? জি স্যার। তো এক নম্বরটা যদি সবাই বুঝে থাকেন তাহলে আমি 2 নম্বরে যাব, এইভাবে সিরিয়ালি যাব। তো কারোর যদি কোনো মানে কোনো নাম্বারে কোনো কোশ্চেন থাকে কোনো ইসে, তো বলবেন। আচ্ছা গেল, 1 নম্বরে আর কোনো কোশ্চেন নেই। 2 নম্বর, 2 নম্বরে বলছে যে টিএডিএ,
এটা যদি আপনাকে যে অফিস থেকে যে পারপাসে টিএ দিয়ে দেওয়া হয়েছে ওই পারপাসে যদি ব্যয় হয়ে থাকে সত্যি সত্যি, তাহলে এটা মানে সম্পূর্ণ করমুক্ত। মানে বিষয়টা কীরকম আমি আর একটু বুঝাই বলি। ধরেন আপনি চাকরি করেন, তো চাকরির খাতিরে আপনাকে চিটাঙে পাঠাইছে একটা কোম্পানির কাজে, অফিসের কাজে। তো সেইখানে আপনার টিএ বিল আসছে ধরেন 20,000 টাকা। তো 20,000 টাকা আপনি অফিস থেকে তুলছেন টিএ দিয়ে। তো এখন আসলে আপনার খরচ হয়েছে 6,000 টাকা। যদি সত্যি কথা বলেন তাহলে বাকি 14,000 টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি মিথ্যা কথা বলেন যে পুরো টাকাটা আমার খরচ হয়ে গেছে, তাহলে আর আপনাকে ট্যাক্স দিতে হবে না। সোজা কথা। আবার বলি, মানে 2 নম্বরে যেটা বলছে যে যে সমস্ত চাকরিজীবী তারা অফিস থেকে টিএডিএ পায় কোথাও পার্টিকুলারলি কোনো অফিসের কাজে যাওয়ার জন্য, সিএ ফার্মেতে এগুলো কমন। তো সেই টাকা, যে টাকা সে টিএ বিল তুললো অফিস থেকে, সেই টাকা যদি সত্যি সত্যি ওই ট্রাভেল পারপাসে ব্যয় হয়ে থাকে তাহলে এটা সম্পূর্ণ করমুক্ত। আর যদি এখান থেকে কোনো কিছু বাঁচে তাহলে সেইটুকু ট্যাক্সযোগ্য। এই হচ্ছে সোজা কথা। এখন আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। কোনো কোশ্চেন নেই? আচ্ছা, 3 নম্বরে বলছে যে অনেক কোম্পানিতে আপনি দেখবেন গ্রুপ ইন্স্যুরেন্স থাকে। তো গ্রুপ ইন্স্যুরেন্স মানে হচ্ছে কি, কোম্পানির যত এমপ্লয়ি সবার মানে গ্রুপে একার নামে না, সবার নামেই। হয়তো কোম্পানি আলিকোতে মেটলাইফে হয়তো ইন্স্যুরেন্স করে রাখছে, গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। এবং এই স্কিমের কারণে ইন্স্যুরেন্স কোম্পানিকে তো মাসে মাসে বা ত্রৈমাসিক বা ইয়ারলি যাই হোক একটা টাকা কোম্পানিকে দিতে হয়। এটা ধরেন এই খরচটা কোম্পানি বহন করে, মানে প্রিমিয়াম যেটা দিতে হবে সেটা আপনার উপরে চার্জ করে না। মানে আপনার নামে না, তো আপনি তো চাকরি করেন, আপনার মতো আরও 100 জন চাকরি করে এই কোম্পানিতে। তো কোম্পানি সব এমপ্লয়ির জন্য একটা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, মানে এমপ্লয়ি বেনিফিট এটা করে রাখছে, যে সবার ভালোর জন্য আর কি। যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় তাহলে কোম্পানি খরচ বহন করতে যাবে কেন, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি খরচ বহন করবে, ইত্যাদি ইত্যাদি। তো ভালো কথা। এখন এই যে মানে কোম্পানি গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য যে প্রিমিয়ামটা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিল, আপনার ভাগের ভাগও তো কিছু পড়ছে, সেইটা কি আপনার ইনকাম হিসেবে গণ্য হবে? উত্তর হচ্ছে না। ওইটা আমার স্যালারি ইনকামের সাথে যোগ হবে না। কোম্পানি আমার নামে কত দিছে, ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়াম দিছে, এটা আমার জানারও দরকার নেই, আর ওটা আমার স্যালারির মধ্যে আসবেও না। বাট এখন দেখা যায় যে একটা ধরেন আপনার মানে এই বলাছে, ইফ এনি বেনিফিট রিসিভ বাই অ্যান এমপ্লয়ি ফ্রম সাচ গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি উইল বি ট্যাক্সেবল। এই মানে সেই ট্যাক্সটা হবে ইনকাম ফ্রম আদার সোর্সে গিয়ে, আজকে হবে না, আজকে স্যালারি ক্লাস। তাহলে বলতে পারেন যে ঘটনাটা কি? ঘটনা হলো যে ধরেন একটা বেনিফিট আপনি পাইছেন কোম্পানি, আপনি ধরেন একটা অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাক্সিডেন্ট করার কারণে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে টাকা দিছে, কথার কথা একটা বেনিফিট আপনি পাইছেন। অথবা ধরেন ওই পলিসিতে বলা ছিল এমপ্লয়ি যদি রিটায়ার করে যায় এবং এই যদি সারা চাকরি জীবনে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো অসুখ বিসুখ না হয়, তাহলে সে যখন রিটায়ারমেন্টে যাবে তাকে একটা টাকা ধরে দেওয়া হবে, কথার কথা। তা আপনি একটা বেনিফিট পাইছেন, কোত্থেকে পাইছেন? মেটলাইফ থেকে, আলিকো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। তো এই যেটা পাইছেন এইটা কিন্তু আপনার ইনকাম হিসাবে গণ্য হবে, আজকে হবে না, মানে স্যালারি হিসাবে হবে না, এটা হবে 7 নম্বর হেডে, ইনকাম ফ্রম আদার সোর্স। দেখেন 3 নম্বর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। না স্যার, কোনো সমস্যা নেই। সমস্যা নাই। সমস্যা হলো 4 নম্বরে, একটা পড়াচ্ছি আর একটা কোশ্চেন করতেছি যে কারোর কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো 4 নম্বরটা দেখেন। 4 নম্বরটা হচ্ছে যে যারা চাকরি বাকরি করে তারা সারা বছর যে মোট বেতন পায় সব কিছু মিলে, মানে মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বোনাস ইত্যাদি ইত্যাদি,
মানে যা যা মানে অফিস থেকে সারা বছর জুলাই টু জুন এই ফিসকাল ইয়ারে আপনার যা যা সে গ্রস স্যালারি পেল, সেই গ্রস স্যালারির 1/3 অথবা 5 লাখ এর মধ্যে যেটা কম ওইটুক পর্যন্ত করমুক্ত, ওই টাকার উপরে ট্যাক্স দিতে হবে না। এখন আসেন একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনার ক্লিয়ার হবে। ধরেন এক লোক বেতন পায়, বছরে মোট গ্রস বেতন পায় 10 লাখ টাকা। এখন তাকে কত টাকার উপরে ট্যাক্স দিতে হবে? মানে তার 5 ট্যাক্সেবল লাখ টাকার ইনকাম উপরে হয় নাই, তার 1/3 হয় নাই, 3,33,000 টাকার উপরে হয় নাই, 1/3 স্যার। না হয় নাই। তার আমি কোশ্চেন করছি কি আর আপনি উত্তর দিতেছেন কি, এটা কি আসছে? আচ্ছা কোশ্চেন করছি কি, কোশ্চেনটা আবার বলি। 5 লাখ টাকার উপরে ট্যাক্স হবে না জি স্যার? না, কোশ্চেন আরেকবার করলে ভালো হয়। ও না স্যার, তো 1/3 বাদ দেওয়ার পর 10 লাখ থেকে 1/3 বাদ দিতে হবে। হ্যাঁ এইবার অ্যান্সার 3,33,000 এর উপর ট্যাক্স হবে। তার 3,33,000। জি হয় নাই, 6,66,667 টাকা, এটা হলো অ্যান্সার। আমি কোশ্চেনটা আবার বলি, তো মানে একজনের হয়েছে, এর ভিতরে একটু হয়েছে, তাও পুরোটা হয়নি। আচ্ছা আমি কোশ্চেন করছি যে কারোর যদি গ্রস স্যালারি হয় 10 লাখ, তার ট্যাক্সেবল স্যালারি কত হবে, এই হলো আমার কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেন, ডান পাশে এমসিকিউ 3-4টা অ্যান্সার দেওয়া আছে, তো অ্যান্সার তো আপনি পারেন নাই। তো নিয়মটা কি, যে 10 লাখ টাকা যদি গ্রস স্যালারি হয়, এর 1/3 আসে 3,33,333 অথবা 5 লাখ, এই দুইটার মধ্যে যেটা কম, যেটা ছোট, সেটা বিয়োগ হবে। 10 লাখ থেকে সেটা মাপ, সেটা বিয়োগ। তো 10 লাখ থেকে 3,33,333 টাকা বিয়োগ হওয়ার পরে তার করযোগ্য স্যালারি দাঁড়াবে 6,66,667 টাকা। এখন এই 6,66,667 টাকা হবে তার করযোগ্য আয়, ইংলিশে বলে ট্যাক্সেবল স্যালারি। এখন যদি আমরা এটার উপরে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করতে বসি, তখন কিন্তু আবার তার প্রথম 3.5 লক্ষ টাকার উপরে 0, পরের 1 লক্ষ টাকার উপরে 5%, ওইভাবে ক্যালকুলেশন করতে হবে, বুঝছেন? জি স্যার। বুঝতে পারছি। এই আর কি। আরেকটা কোশ্চেন করবো? জি স্যার পড়েন স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। কি কোশ্চেন? স্যার আপনি বলেছিলেন যে 1/3 অথবা 5 লাখ টাকা যেটা কম। এখন স্যার 1/3ই তো মানে গ্রস স্যালারি যদি 10 লাখ হয়, তাহলে এই হিসাবে তো 1/3ই তো অলওয়েজ কম হচ্ছে। এখানে 5 লাখ টাকা এক্সট্রা হবে দেওয়ার মানে হিসাবটা বুঝতেছি না। 20 লক্ষ যদি হয় গ্রস স্যালারি, তখন তো 6,66,000 টাকা হয়ে যায়। সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত হবে। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারতেই গেছে। এইটাই আপনার বুঝাইতে চেষ্টা করছিলাম, যে সেকেন্ড আর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছিলাম। প্রথম তো বলছি 10 লাখ, এখন যদি আপনাকে বলি যে আপনার ইনকাম যদি হয় 18 লাখ টাকা, এটা পারবেন কেউ? জি স্যার। আপনাকে একটা দ্বিতীয় কোশ্চেন করলাম, 5 লক্ষ টাকা 5 লাখ টাকা ট্যাক্স হচ্ছে, ট্যাক্স ফ্রি হবে 5 লাখ টাকা। 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকার উপর ট্যাক্স হবে। 18 লাখ টাকা আর যে ট্যাক্সেবল ইনকাম হবে স্যার 2 টাকা। 18 লাখ টাকা যদি গ্রস স্যালারি হয়, তাহলে আপনাকে কোশ্চেন করছি যে তার ট্যাক্সেবল স্যালারি কত হবে? 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা। 13 লক্ষ স্যার। উত্তর হবে কারেক্ট, এটা 13 লক্ষ টাকা। কিভাবে 13 লক্ষ টাকা আসলো? যে 18 লাখ টাকার 1/3 আসে 6 লাখ টাকা অথবা 5 লাখ, এই দুইটার মধ্যে যেটা কম সেটা মাপ। তার মানে আমি বেতন পাই কত সারা বছরে, গ্রস স্যালারি কত, আমার বেতন হচ্ছে 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা যদি আমার মোট বেতন হয়, তাহলে আমার করযোগ্য বেতন হবে ওই 18 লক্ষ টাকার 1/3 অথবা 5 লাখ, এই দুটার মধ্যে যেটা কম। তাহলে 1/3 আসে 6 লাখ অথবা 5 লাখ, এই দুটোর মধ্যে যেটা কম, তার মানে 5 লাখ টাকা কম। 18 লাখ টাকা থেকে 5 লাখ টাকা বিয়োগ করলে আপনার করযোগ্য স্যালারি দাঁড়াবে 13 লক্ষ টাকা। তার মানে আমাকে এই 13 লক্ষ টাকার উপরে ট্যাক্স দিতে হবে। এখন এই 13 লক্ষ টাকার উপরে কত টাকা ট্যাক্স আসে সেটা আবার আলাদা ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন গত ক্লাসে দেখানো হয়েছে। সেটা কি গত ক্লাসে কি তার দেখানো হয়েছে? প্রথম 3,50,000 টাকার উপর হ্যাঁ। 0%, তার পরবর্তী 1 লাখ টাকার উপর 5%,
এইভাবে তার এইভাবে পরবর্তী 4 লাখ টাকার 4 উপর লাখ 10%, তারপরে 5 লাখ 10%, 15, তারপরে 5 লাখ 20, তারপরে বাকি যা থাকে তার উপর স্যার 25। 30%, 25। সর্বোচ্চ 30 আর কি, যাই হোক আর কি। তো সেইভাবে আপনাকে হিসাব করতে হবে যে 13 লাখ টাকা, আমি যদিও বেতন পাই 20 লাখ, কিন্তু আমাকে আমার করযোগ্য স্যালারি আসবে 13 লাখ, এবং ওই 13 লাখের উপরে কত ট্যাক্স আসে সেটা আবার আলাদা হিসাব করে আমাকে বের করতে হবে। ক্লিয়ার? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। হয়েছে 3,75,000 পর্যন্ত নীল স্যার, এখন তাহলে আমরা কি? কোনটা ফলো করব? কি বুঝি নাই কি? স্যার আগে তো ছিল যে স্যার 3.5 লাখ টাকার উপরে কোনো ট্যাক্স দিতে হয় না, ওইটা তারপরে 1 এখনো লাখ আছে। টাকার উপরে। দাঁড়ান তানভীর, ওইটা এখনো ঠিক আছে। আপনাকে তো গত ক্লাসে আমি দেখাইছি যে এই 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারের আপনার ট্যাক্স রেট কত, বুঝছেন? ওইটা আবার দেখাবো আপনাকে। এবং এই যে যদি গত ক্লাসটা করেনি, বুঝতে পারি, দেখাইছিলেন স্যার এগুলো সম্পূর্ণ। দেখাইছি তো, আবার দেখাইলাম। ওনার জন্য আবার এই স্লাইড খুলছি, আমি ওখান থেকে সরে আসছি, কি করব? আপনি দেখেন কি কোশ্চেন করছেন, এখন আমাকে বলেন, এখন বলেন স্যার আমি তানভীর, জি স্যার। বলেন। স্যার নতুন একটা মানে যে নতুন আয়কর আইনের একটা পাস হয়েছে দেখছিলাম স্যার, যে 3.5 লাখে 3,75,000 উপরে নীল, তার পরবর্তী 3 লাখের উপরে 10% স্যার, এরকম একটা দেখছিলাম নতুন স্যার। এখন আমরা কি স্যার আমিও তো আপনার জন্য টানাইছি, দেখেন না আপনি। 3 লাখ ওটা তো 26,28 জন হবে, ওটা 25-26 জন না, 25-26 3,50,000 টাকা। জি স্যার বুঝতে পারছি, ওটা 26, 27, 27, 28 আমাদের জন্য ভাইয়া। জি স্যার এখন বুঝতে পারছি স্যার। এখন বুঝতে পারছেন, এটা তো গত ক্লাসে পড়ানো হয়েছে। এটা তো আজকের ক্লাস না, এই যেটা আপনার জন্য টানাইছি আমি, যে আমি বুঝতে পারছি আপনি কোত্থেকে কি বলতেছেন, এই জন্য টানাইছি। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আবার ফিরে যাই ওইখানে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই 20 লাখ টাকার স্যালারির উদাহরণ দিয়ে যে বলেছিলেন, ওইখানে না বলি স্যার নাই, 20 লাখের কোনো উদাহরণ আমি দেই নাই আপনাকে। উদাহরণ দিছি 10 লাখ আর 18 লাখ। সরি স্যার, মানে 18 লাখ টাকার উদাহরণটা স্যার। ওইখানে তো স্যার 13 লাখ টাকার উপর ট্যাক্সেবল হবে আর কি। এখন স্যার ওই 13 লাখের মধ্যে স্যার মানে ওই ট্যাক্সের রেট অনুসারে প্রথম 3.5 লাখ টাকার উপর তো 0%। রাইট রাইট। তাহলে হিসাবে তো মানে ওই মানে ট্যাক্স তো আরো কম টাকার উপর ধরা হচ্ছে। রাইট। 13 লাখ টাকার প্রথম 3.5 লাখ টাকা তো ধরাই হচ্ছে না সেখানে। রাইট, হ্যাঁ ঠিকই বলতেছেন, যা কথাবার্তা বলতেছেন সব ঠিকই আছে। এখন কি করবো বলেন? ওইটা একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম। না ক্লিয়ার তো, এটা ক্লিয়ার তো, আপনি তো ঠিকই ধরছেন যে স্যার আপনি যতই বলতেছেন যে আমার 18 লাখ টাকা বেতন পাই আমি মোট, আমাকে 13 লাখ টাকার উপরে ট্যাক্স দিতে হবে। আসলে তো আমাকে 13 লাখের উপরে দিতে হবে না, এই 13 লাখ থেকে তো আবার 3.5 লাখ মাইনাস হবে, জিরো হবে, কথা সত্য। কিন্তু আপনাকে বুঝতে হবে আমরা এখন কি পড়াচ্ছি। এখন পড়াচ্ছি ইনকাম, যে তার ট্যাক্সেবল স্যালারি ইনকাম কত হবে। ট্যাক্সেবল স্যালারি ইনকাম হবে 13 লাখ টাকা, ট্যাক্স পড়াচ্ছি না এখন। আপনাকে দুইটা জিনিস আপনি গোলায় ফেলতেছেন। আপনার সমস্যা কি জানেন? আপনি আয় এবং আয়কর এই দুইটাকে গোলায় ফেলতেছেন। আমরা পড়াচ্ছি আয়, আয়কর না। প্রথমে আয়, তারপরে কর, এর নাম আয়কর। প্রথমে ইনকাম ডিটারমিনেশন, তারপরে ট্যাক্স ডিটারমিনেশন, দুইটা দুই জিনিস। আপনি কি বোঝেন আমার কথা? জি স্যার বুঝতে পারছি। কি বুঝতে পারছেন বলেন? আয়করের হিসাবটা আলাদা আর কি, ওইটা এখন পড়াচ্ছি হ্যাঁ না। ওটা পরে। আগে তো আমি যে 20 লাখ টাকা বেতন পাই, আমার তো করযোগ্য আয় বের করতে হবে। এখান থেকে 1/3 বা 5 লাখ টাকা বাদ দিয়ে আমাকে করযোগ্য বেতন বের করতে হবে, সেটা 13 লাখ টাকা বের করলাম। এরপরে যদি আপনাকে সেকেন্ড কোশ্চেন করি যে আচ্ছা আমার যে মোট আয় হচ্ছে 20 লাখ,
করযোগ্য আয় হচ্ছে 13 লাখ, আপনারা কি এই 13 লাখের উপরে কত টাকা ট্যাক্স দিতে হবে আমাকে এটা বের করতে পারবেন? আপনি বলবেন হ্যাঁ স্যার পারবো, আমাকে 2 মিনিট সময় দেন, আমি আপনাকে বের করে দিচ্ছি যে ওই 13 লাখের মধ্যে প্রথম 3.5 লাখ শূন্য, পরের 1 লাখ ইত্যাদি ইত্যাদি, তাই না? জি স্যার। জি স্যার। এই আচ্ছা, এখন আসেন 5 নম্বর, বেসরকারি চাকরিজীবী শেষ। যারা বেসরকারি চাকরি করে তাদের জন্য 1, 2, 3, 4, বুঝতে পারছেন? আর যারা সরকারি চাকরি করে তাদের জন্য হচ্ছে 5 নাম্বার। তা সেই 5 নাম্বারটা কি? 5 নাম্বারে বলছে যারা সরকারি চাকরি করে তাদের সব মাপ, তাদের শুধু মূল বেতন এবং বোনাস এই দুইটা বাদে বাকি তারা যা পায় সব মাপ, মানে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মানে ইত্যাদি ইত্যাদি, মানে তারা যা পায় পাক, সব মাপ। তো একজন সরকারি চাকরিজীবী সারা বছর যা বেতন পায় তার ভিতরে শুধু 12 মাসের যে মূল বেতন, বেসিক স্যালারি, আর হচ্ছে বোনাস, দুইটা ঈদে 2টা বোনাস বা পূজায় যে 2টা বোনাস পায়, এইটুকুর উপরেই তাদেরকে ট্যাক্স দিতে হয়, বাকি পুরোটাই মাপ। তাদের বেলায় কিন্তু ওই যে 1/3 বা 5 লাখ ওইটা অ্যাপ্লিকেবল না, এটা বলে নিছি কিন্তু আমি, যে 1, 2, 3, 4 এটা হলো বেসরকারি চাকরিজীবীদের জন্য, সরকারি চাকরিজীবীদের জন্য একটাই, সেটা হচ্ছে 5 নম্বর। কোনো কোশ্চেন 5 নম্বর নিয়ে? না স্যার। সরকারি চাকরিজীবীরা যারা সরকারি চাকরি করে বা আপনার কোনো আত্মীয় স্বজন করতে পারে, আপনি দেখবেন যে তারা কি কি পায়। তারা প্রতি মাসে বেতনের সঙ্গে কিন্তু এই বেসিক স্যালারি পায়, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা এগুলো পায়। ইভেন এপ্রিল মাসে যখন নববর্ষ আসে, বাংলা নববর্ষ, তখন একটা নববর্ষ ভাতা পায়, মানে নিউ ইয়ার অ্যালাউন্স, যেটা মানে নববর্ষ ভাতা, সেটাও করমুক্ত, সব করমুক্ত, দুইটা বাদে। শুধু তাদেরকে মানে ট্যাক্স দিতে হয় 12 মাসের মূল বেতন আর 2টা বোনাস, এটার উপরেই। ক্লিয়ার? কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ভুল করে কিন্তু ওই কাজ করতে যাবেন না। আপনারা যখন পরীক্ষায় 5 নম্বরের সরকারি চাকরিজীবীর একটা অঙ্ক পরীক্ষায় আসবে, তখন আপনি এবার ভুল করে 4 নাম্বারটা অ্যাপ্লাই করতে বসেন না, যে স্যার তো পড়াইছিল যে গ্রস স্যালারির 1/3 অথবা 5 লাখ যেটা কম, এইটা এখানে চালাইয়ে দেই সরকারি চাকরিজীবীদের বেলায়, তা হবে না কিন্তু। ক্লিয়ার কথা? এখানে ফেস্টিভ্যাল অ্যালাউন্সটা লেখা, ওটা একটু যদি বলুন। ফেস্টিভ্যাল অ্যালাউন্সই আসলে 2টা ঈদের 2টা বোনাস, যেটা ওইটাই আর কি। আমরা কথায় কথায় বোনাস বলি, বাট এটার প্রকৃত নাম হচ্ছে উৎসব ভাতা। বাংলা হচ্ছে উৎসব ভাতা, সেটা পূজা হতে পারে, ঈদ হতে পারে, যাই হোক। কিন্তু এটার মধ্যে স্যার নববর্ষের ভাতাটা আসবে না, না? নববর্ষের যে ভাতাটা আসবে না, ওটা তো বলেই দিছি, এই জন্য আপনি কোশ্চেন করার আগেই বলে দিচ্ছি ওটা আসবে না। এটা ভেরি ক্লিয়ার একদম। সরকারি চাকরিজীবীদের মতো এত সোজা অঙ্ক আর নাই। তাহলে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মূল বেতনটা আসবে, তারপর বোনাস, আর হচ্ছে যে ঈদ বোনাস, এই টাইপের আর কি। এই তিনটা দিয়ে আর কি 3 ভাগে 1 ভাগ বাদ দিতে হবে, অথবা 5 লক্ষ টাকা বাদ দিতে হবে, এবং যেটা থাকবে সেটা হচ্ছে আয়কর যোগ্য, মানে ওটার উপরে আয়কর ব্যয় করতে হবে। না না, বাদ দেওয়া দিয়ে নাই কোনো, এখানে কোনো বাদ দেওয়া দিয়ে। এত পরিশ্রম করি আর কি কয়, এইটা কি পড়াইলাম এতক্ষণ? কি এইটা পড়াইছি? না স্যার, বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, কতবার করে বললাম যে 1, 2, 3, 4 বেসরকারি, 5 নম্বর হলো সরকারি, ওটার সাথে ওটা গোলায় ফেলবেন না। তো যাই হোক আর কি, তো আশা করি বুঝতে পারছেন। তো এই স্লাইডে আর কারো কোনো কোশ্চেন? স্যার নো স্যার। আচ্ছা, নববর্ষ ভাতা যেটা, এটা কি মানে বাদ হবে কি হবে না, এটা একটু কনফিউজ হয়ে গেছে। নববর্ষ ভাতা করমুক্ত। ওকে স্যার। নববর্ষ ভাতা করমুক্ত, মানে আমি কয়েকবার বলছি, শুধু আপনার 2টা ঈদের 2টা বোনাস বা পূজার 2টা বোনাস আর হচ্ছে 12 মাসের মূল বেতন, এইটাই করযোগ্য। খুব পরিষ্কার ভাবে কয়েকবার বলছি, বুঝছেন? একবার 2বার না।
আপনাকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, এখন আসেন যারা বেসরকারি চাকরি করে, তারা অফিস থেকে অনেক সময় আরো দুইটা সুবিধা পায়, মানে মনিটারি বেনিফিট ছাড়াও। সেই দুটি কি? একটা হতে পারে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তার মানে সে হয়তো কোম্পানির একটা বাংলো বা কোম্পানির একটা অ্যাপার্টমেন্ট তাকে থাকতে দিছে ফ্রি। এটা চাকরির শর্তে বলাই ছিল। ধরেন কথার কথা যে এক ভদ্রলোক চাকরিতে জয়েন করছে, মাসে বেতন তার 1 লাখ টাকা, বছরে 12 লাখ টাকা, আর সে একটা ফ্রি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি অ্যাভেল করে কোম্পানি থেকে। অর্থাৎ তার আর মানে বাসা ভাড়া করে থাকতে হয় না, কোম্পানির বাড়িতেই সে ফ্রি থাকে। এই বাড়ি কোম্পানি তাকে দিছে থাকার জন্য, ভালো কথা, চাকরির শর্ত অনুযায়ী ফ্রি। কিন্তু তাকে থাকতে না দিয়ে যদি এই বাড়ি, এই অ্যাপার্টমেন্ট যদি বাইরে কোনো ভাড়া দিত কোম্পানি, তাহলে কত টাকা ভাড়া পেত? ধরেন বাইরে ভাড়া দিলে এটা 50,000 টাকা করে ভাড়া পেত কোম্পানি। তাহলে তার মানে রেন্টাল ভ্যালু কত হতো? এই বাড়ির যে রেন্টাল ভ্যালু, ভাড়া দিলে বছরে কত পাওয়া যেত? 6 লাখ টাকা পাওয়া যেত, 50,000 টাকা করে মাসে। এই 6 লাখ টাকা তার বেতনের সঙ্গে যোগ হবে। তার বেতন হবে 12 লাখ টাকা প্লাস 6 লাখ টাকা সমান সমান 18 লাখ টাকা। যদিও সে বেতন পায় বছরে 12 লাখ টাকা, কিন্তু তার করযোগ্য বেতন হবে 18 লাখ টাকা। কেন? ওই যে মাগনা বাড়িতে থাকে, কোম্পানির বাড়িতে থাকে, এই অপরাধে। বুঝছেন? তার মানে এতক্ষণ এর আগের স্লাইডে পড়াইছি যে একজন বেতন পায় মানে 10 লাখ টাকা, কিন্তু তার করযোগ্য বেতন হবে 6,66,667 টাকা, মানে কিছু একটা বাদ যাবে। আর এখন পড়াচ্ছি যে তার যোগ হবে। বুঝছেন? যে বেতন পায় 10 লাখ, কিন্তু তার এই ফ্রি বাড়িতে থাকার কারণে তার আরো একটা কিছু যোগ হবে তার বেতনের সঙ্গে। এখন বলতে পারেন যে স্যার, সে তো মানে গ্রস স্যালারি পায় মাসে 1 লাখ টাকা, বছরে 12 লাখ টাকা, আর এই ফ্রি বাড়িতে থাকার কারণে আইনে বলছে যে ওই বাড়ি বাইরের মানুষের কাছে ভাড়া দিলে কত টাকা ভাড়া পাওয়া যেত, কোম্পানি কত টাকা ভাড়া পেত, সেই রেন্টাল ভ্যালুটাও তার স্যালারি ইনকামের সঙ্গে যোগ হবে। তাহলে যোগ করলাম যে তার রেন্টাল ভ্যালু হচ্ছে বছরে 6 লাখ, তো 12 আর 6 18 লাখ টাকা তার হচ্ছে এখন গ্রস স্যালারি। এইখান থেকে 1/3 বা 5 লাখ এটা বাদ যাবে না? অবশ্যই বাদ যাবে। ঠিক আছে, ক্লিয়ার? উপরেরটা ক্লিয়ার? ইয়েস স্যার, এখন আসে নিচেরটা। যদি কেউ ফুল টাইম গাড়ি অ্যাভেল করে কোম্পানি, অনেক সময় অনেক কোম্পানি বড় বড় পজিশনে যারা চাকরি করে কোম্পানিতে, তারা কিন্তু কোম্পানি থেকে ফুল টাইম গাড়ি পায়। তো ফুল টাইম গাড়ি যদি পায়, সেক্ষেত্রে নিয়মটা কি? সেক্ষেত্রেও নিয়মটা একটু দেখে রাখেন। কোম্পানি থেকে ফুল টাইম গাড়ি মানে কি? মানে গাড়ির ড্রাইভারের বেতন কোম্পানি বহন করে, গাড়ির তেল খরচ কোম্পানি বহন করে, পুরো গাড়িটা তাকে ফুল টাইম দিয়ে দিছে, সে অফিসে আসবে, বাসায় যাবে, বাসায় যাওয়ার পরে মার্কেটে যাবে, ছেলে স্কুলে যাবে, এই সব কিছু মানে ফুল টাইম গাড়ি। এই গাড়ির পিছনে তার 1 টাকাও ব্যয় নেই। এখন কথা হলো, এরকম যদি গাড়ি একটা তাকে কোম্পানি দেয়, এটার জন্য তাকে মূল্য দিতে হবে, খেসারত দিতে হবে। খেসারত কি? তাকে যদি 1500 সিসি পর্যন্ত গাড়ি দেয় একটা, তাহলে তার মাসে 15,000 মানে বছরে 1,80,000 টাকা তার স্যালারি ইনকামের সঙ্গে যোগ হবে। বুঝতে পারছেন? এটার নাম হলো একটা অদৃশ্য আয়। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি সে হাতে পাচ্ছে না, এই ধরনের কোনো ইনকাম 15,000 টাকা পার মান্থ সে তো বেতন পাচ্ছে না, কিন্তু সে যে গাড়ি সুবিধা ব্যবহার করতেছে, গাড়ি সুবিধা অ্যাপিল করছে, তার জন্য কিন্তু তাকে একটা এরকম একটা মানে দিতে হবে, খেসারত হিসাবে তার এই টাকা তার স্যালারির সঙ্গে যোগ হবে। তো কত সিসি থেকে কত সিসি গাড়ি দিলে কত টাকা যোগ হবে, এটা আপনি এক নজর দেখে নেন।
এটা যোগ করার পরে আপনি ওই যে 1/3 বা 5 লাখ হয়েছে বলেছিল, ওটা তো কমন, ওটা তো বাদ যাবেই। ঠিক আছে, কোশ্চেন করা যাবে স্যার? কোনো কোশ্চেন নেই? Okay. কোশ্চেন করা যাবে স্যার? যাবে না কেন, কোশ্চেনের জন্য তো বসে আছি। স্যার ওই যে এক্সিডিং দেওয়া আছে স্যার, ওই যে 2500 সিসি যেটা স্যার, এখানে আপনার এখানে দেওয়া আছে স্যার 50,000 টাকা পার মান্থ। এটা আমার একটু কনফিউজ আছে যে আমার কোন এক বইয়ে আমি পড়ছিলাম স্যার 25,000 টাকা আর কি গত অর্থ বছরের যে ইয়েটা। ভুলে যান জয়নাল, জি স্যার। ভুলে যান, যা দেখানো হচ্ছে এটা দেখেন। ওকে স্যার, ওকে স্যার, এটা একটু কনফিউজ ছিল তো, এটা কোনো কনফিউশন নাই, কোনো কনফিউশন রাখবেন না। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। এই বিষয়ে তো মনে হয় স্যার প্রত্যেকগুলো সেম থাকে না, এগুলো তো মনে হয় চেঞ্জ হয় না, তাই না? চেঞ্জ হয় তো, চেঞ্জ হয় না, এবছরই তো চেঞ্জ হয়ে এইটা হয়েছে। ও আচ্ছা, আগের বছর সেকশন কি 23 কি বুঝি নাই কি বললাম স্যার, যদি এটা 2 বছর চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে তো স্যার ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 লেখা নাই, এর জন্য বললাম আর ওইটি বলছি। ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 এর মাধ্যমে তো সেকশন 33 চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। তাহলে ওটা এখন লেখার দরকার নাই না? না ওটা হবে কেন, দরকার কি? জি স্যার, ধন্যবাদ স্যার। ওই যে জয়নাল আবেদিন যে কথাগুলো বলতেছিল না, ওগুলো আগের আইন, এই জন্য বলছি ভুলে যান জয়নাল, ভুলে যান, বলছি না বারবার? জি স্যার। মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি স্যার। হ্যাঁ ঝেড়ে ফেলে দেন। আচ্ছা এখন আসেন যে কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি বিনিয়োগ ভাতা জনিত কর রেয়াত পাবেন। অর্থাৎ আপনাকে একটা কথা বলি, সেটা হলো আপনাকে 2টা অঙ্ক দিয়েছিলাম, বলছিলাম যে কারোর বেতন যদি 10 লাখ টাকা হয় তার ট্যাক্সেবল ইনকাম কত হবে। তো 3,33,333 টাকা বাদ দিলে তার ট্যাক্সেবল ইনকাম আসে 6,66,667 টাকা। এখন যদি সেকেন্ড কোশ্চেন করি তাহলে 6,66,667 টাকার উপরে কত টাকা তাকে ট্যাক্স দিতে হবে, এটা কি বের করতে পারবেন? আপনি বলছেন যে হ্যাঁ স্যার এটা তো সোজা, কারণ এখান থেকে আবার 3.5 লাখ টাকা বাদ দেবো নীল, তারপরে 1 লাখ টাকার উপরে 1.5%, এইভাবে করে একটা ট্যাক্স বের হবে। এখন কথা হলো কি, যে টাকা ট্যাক্স বের হবে, ধরেন ট্যাক্স বের হয়েছে 17,000 বা 25,000 সামথিং বের হয়েছে, ওই টাকা তাকে ট্যাক্স দিতে হবে? উত্তর হলো না। কেন? ট্যাক্স এত সময় হিসাব করলাম, তার যা ট্যাক্স আসে এই টাকা দিতে হবে না। কেন দিতে হবে না? এই যেটা এখন সামনে দেখতে পাচ্ছেন এটার কারণে, যে সরকার বলছে, আইনে বলছে যে কোথায় কোথায় আপনার টাকা বিনিয়োগ করলে আপনি কর রেয়াত পাবেন। কর রেয়াত মানে যে টাকা আপনার ট্যাক্স আসে ওই টাকা দিতে হবে না, তার থেকে কম দিয়ে পারবেন। মানুষ যা আয় করে এর পুরোটা ব্যয় করে না, মানে কিছু টাকা ব্যয় করে, বাকি টাকা সঞ্চয় করে, এবং যে টাকা সঞ্চয় করে সেই সঞ্চয়ের কিছু টাকা সে বিনিয়োগ করে, এবং কোথায় কোথায় বিনিয়োগ করলে সে কর রেয়াত পাবে, সেই খাতগুলো কি কি সেটা এক নজর দেখেন। এটা দেখেন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন।
কি দেখছেন? স্যার 4 নম্বর প্যারাটা স্যার বুঝতেছি না। 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বর হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। মানে কেউ যদি তার নিজের নামে, তার ওয়াইফের নামে বা হাজব্যান্ডের নামে বা সন্তানদের নামে জীবন বীমা পলিসি খোলে, তো সেখানে যে প্রিমিয়াম দেয় সেই প্রিমিয়ামটা আপনার প্রিমিয়ামের উপরে সে রিবেট পাবে। কত টাকা রিবেট পাবে, সেই রিবেটের ফর্মুলা কি, সেগুলো পরের স্লাইডে। আগে আমরা খাতগুলো দেখে আসি। এবং এই জীবন বীমা প্রিমিয়ামটাই শুধুমাত্র বউ ছেলে মেয়ের নামে যদি পলিসি খোলা হয় তাহলেও মানে ধরেন একজন হাজব্যান্ড চাকরি করে, ওয়াইফ হাউস ওয়াইফ, বাচ্চা আছে 2টা, তো এখন সবার নামেই একটা মাথা পিছু একটা করে পলিসি খুললো। তো সব পলিসির জন্য সে যে প্রিমিয়াম দিচ্ছে ইয়ারলি, মানে হাজব্যান্ড যে চাকরি করে, তো সে কিন্তু তার এই বউ ছেলে মেয়ের নামে যে পলিসিগুলো খুলছে সেখানে যে প্রিমিয়াম দিচ্ছে সেটার উপরে ওই বেনিফিটটা পাবে। তো এখানে একটা কথা বলা আছে যে পলিসি ভ্যালুর 10% পর্যন্ত যেন প্রিমিয়ামটা হয়। ধরেন একটা পলিসি খুলছে 6 লাখ টাকা আর একটা পলিসি, কিন্তু বছরে সে প্রিমিয়াম দিচ্ছে 72,000 টাকা। তো 6 লাখ টাকা 10%-এ আসে 60,000 টাকা। তো 72,000 টাকা প্রিমিয়াম বাবদ দিলেও সে কিন্তু আসলে 60,000 টাকার উপরে রেয়াত পাবে। বিষয়টা এরকম। আর এরকম ধরেন মানে ফ্যামিলির সবার নামে করলে বেনিফিট পাওয়া যাবে, এরকম খাত কিন্তু আমাদের এই একটাই, প্রথমটা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আর নিচের দিকে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু এমপ্লয়ি নিজের নামে হতে হবে। আজকে কিসের ক্লাস চলতেছে? এটা স্যালারির ক্লাস, স্যালারি ট্যাক্সের ক্লাস, তাই না? তো সুতরাং ওই চাকরিজীবী শুধু নিজের নামে করলেই বাকিগুলো নিচেরগুলো যত দেখতে পাচ্ছেন সবগুলো নিজের নামে হতে হবে, শুধু প্রথমটা বউ ছেলে মেয়ের নামে হলেও হবে। 2 নম্বর হলো সরকারি চাকরিজীবী, তারা তাদের জিপিএফ মানে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে যে টাকা কাটে, যে টাকা কন্ট্রিবিউট করে সেটার উপরেও সে রেয়াত পায়। আর যার 3 নম্বর হলো যারা বেসরকারি চাকরি করে, তাদের যদি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকে ওই কোম্পানিতে, তাহলে বোথ এমপ্লয়ি এবং এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন ওইটার উপরে সে রেয়াত পাবে। মানে তার বেতন থেকে একটা অংশ কাটে প্রভিডেন্ট ফান্ডে, কোম্পানিও সমপরিমাণ টাকা ওই ফান্ডে প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করে। তো তার মানে এই দুইজনের টাকা মিলে একটা ভালো টাকা হয় এখানে। এবং যারা চাকরিজীবী তারা চাকরি থেকে যখন রিটায়ার করে বা চাকরি ছেড়ে চলে যায়, তখন কিন্তু এখান থেকে ভালো একটা টাকা নিয়ে যায়, এই প্রভিডেন্ট ফান্ডের টাকা। তো প্রভিডেন্ট ফান্ডে এই এমপ্লয়ি এবং এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন, বোথ কন্ট্রিবিউশনের উপরে কিন্তু আপনার এই রেয়াত হবে, ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট সে পাবে। এগুলো 3 নম্বর। 4 নম্বরে হচ্ছে যে মানে ওই কোম্পানিতে যদি কোনো বার্ধক্যজনিত তহবিল থাকে, সুপারঅ্যানুয়েশন ফান্ড, এবং সেই ফান্ডে যদি কোনো এমপ্লয়ি কোনো কন্ট্রিবিউট করে, তাহলে এটার উপরও রেয়াত পাবে। বাট এটা আমরা বাস্তবে 4 নম্বরটা আমরা বাস্তবে কোথাও দেখি না। সব কোম্পানিতে আমরা দেখি হয় মানে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এগুলোই আছে এই। আর 5 নম্বরে হচ্ছে যে বেনোভোলেন্ট ফান্ডের বাংলা হচ্ছে কল্যাণ তহবিল বা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে মানে এমপ্লয়ি যদি কন্ট্রিবিউট করে সেটার উপরে রেয়াত পাবে। কিন্তু আমরা একটু আগে শিখলাম যে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে যদি কোম্পানি কন্ট্রিবিউট করে তাহলে সেটা তার ইনকামে আসবে না। আর এখানে বলা হচ্ছে যে এমপ্লয়ি নিজে যদি কন্ট্রিবিউট করে তাহলে সেটার উপরে সে এই রেয়াত পাবে। বাট গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে আমরা দেখি নাই যে কোথাও এমপ্লয়ি কন্ট্রিবিউট করে। গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে সবসময় কোম্পানিই কন্ট্রিবিউট করে থাকে, মানে ওই প্রিমিয়ামটা কোম্পানিই দিয়ে থাকে। ডিপিএস, আপনি কোনো চাকরিজীবী যদি কোনো ব্যাংকে ডিপিএস খোলে, ডিপিএস মানে হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম, মাসে মাসে একটা টাকা জমা করে যাতে 10 বছর পরে ভালো একটা টাকা পায় সুদ আসলে, এই লক্ষ্যেই সে জমা করে। এইটাকেও সরকার এনকারেজ করতেছে যে আপনারা সব টাকা খরচ না করে কিছু টাকা জমাইলে এই খাতগুলোতে টাকা জমালে সরকার একটা বেনিফিট ঘোষণা করছে। তো সেই বেনিফিট আমি নেব না কেন? সেটা হলো ডিপিএসে যদি আপনি বছরে 1,20,000 বেশিও করতে পারেন, বেশিটুকুর উপরে পাবেন না। তারপরে আসেন সঞ্চয়পত্র বা গভর্নমেন্টের যে ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এগুলোতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সর্বোচ্চ 5 লাখ টাকার উপরে আপনি রেয়াত পাবেন। আপনি মানে ওই চাকরিজীবী, যে চাকরিজীবী ধরেন সঞ্চয়পত্র কিনছে এবারে 10 লাখ টাকা,
তাহলে কি 10 লাখ টাকার উপরেই সে রেয়াত পাবে? উত্তর হচ্ছে না। সে সর্বোচ্চ 5 লাখ টাকার উপরে পাবে। 10 লাখ কিনলে 5 লাখের উপরে পাবে, 3 লাখ কিনলে 3 লাখের উপরেই পাবে। বিষয়টা এরকম। আইসিবি ইউনিট ফান্ড, মিউচুয়াল ফান্ড বা ইউনিট সার্টিফিকেট, এগুলোতে বিনিয়োগ করলেও 5 লাখ টাকা আলাদাভাবে রেয়াত পাবে। সর্বশেষ হচ্ছে শেয়ার মার্কেটে যদি কেউ টাকা খাটায় শেয়ারে, তো এনি অ্যামাউন্ট, এখানে কোনো লিমিট নেই, তো এই টাকার উপরেও সে ডিউরিং দ্য ইয়ার যে টাকা সে বিনিয়োগ করবে এই টাকার উপরে সে রেয়াত পাবে। এই তাহলে এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাইলাম যে কোথায় কোথায় বিনিয়োগ করলে সে বিনিয়োগ রেয়াত পাবে। এখন বলেন, আর কারো কোনো কোশ্চেন? জি স্যার। স্যার শেয়ারে ইনভেস্ট করলে কত টাকা পর্যন্ত রেয়াত পাইতে পারে, এরকম কি ফিক্সড অ্যামাউন্ট আছে? আনলিমিটেড। শেয়ারে আপনি যত টাকা খাটান ওইটার উপরে আপনি রেয়াত পাবেন, এটা কোনো লিমিট নাই। অন্যগুলোর ক্ষেত্রে যেমন আপনি লিমিট দেখতে পাচ্ছেন, ডিপিএসে 1,20,000, সঞ্চয়পত্রে 5 লাখ, তারপরে ইউনিট সার্টিফিকেটে, আইসিবি ইউনিট সার্টিফিকেটে 5 লাখ। শেয়ারে এই লিমিটটা নাই। শেয়ারে আপনি যে টাকাই শেয়ারে বিনিয়োগ করেন তার উপরে আপনি কর রেয়াত পাবেন। এখন বলতে পারেন যে স্যার আমি কত টাকা রেয়াত পাবো, সেটা পরের স্লাইডে। কত টাকা বিনিয়োগ করলে কত টাকা রেয়াত হবে সেই হিসাব নিকাশ আসতেছে, কিন্তু এখন শুধু জেনে রাখেন। হ্যাঁ, সেভিংটা নিয়ে একটু কথা আছে স্যার। এখানে 5 লাখ টাকা পর্যন্ত ঠিক আছে, কিন্তু যদি কেউ সঞ্চয়পত্রে ইনভেস্ট করে জুন মাসে 1 তারিখ বা মে মাসে, সেক্ষেত্রেও কি অ্যাপ্লিকেবল, তাই না? ওই ইয়ারের মধ্যে অফকোর্স ইনকাম ইয়ারের মধ্যে বিনিয়োগ করলেই হবে। এটা তো আর কোনো ইয়ে নাই যে 3 মাস বা 5 মাস আগে এই ধরনের তো ইয়ে নেই, তাই না স্যার? না, বছরের যে কোনো সময় কিনলেই হবে। স্যার তাহলে ট্যাক্স দেওয়ার আগে বিনিয়োগ করে দিলাম, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য? না, ট্যাক্স দেওয়ার আগে দিলে হবে না, আজকের মধ্যে কিনতে হবে। আজকে তো রাত 10টা বাজে প্রায়, এটা তো বিকাল 5টার মধ্যে কেনা লাগতো। আজকে তো বছর শেষ আমাদের। সেটাই আর কি স্যার, ইনকাম ইয়ারের মধ্যে করতে হবে। হ্যাঁ, ইনকাম ইয়ারের মধ্যে করতে হবে, ট্যাক্স দেওয়ার আগে না। স্যার আজকে আমি ইনভেস্ট করে দিলাম, আর কালকে বা সামনে 10 দিনের মধ্যে ট্যাক্সটা দিয়ে পরে আবার বিনিয়োগের টাকা তুলে নিলাম, তাহলে কি মানে কোনো রুলস রেগুলেশন আছে কিনা? হ্যাঁ, ওইটা শুধুমাত্র সঞ্চয়পত্রের ক্ষেত্রে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে বলছে যে আপনি যে টাকা, এই যে 5 লাখ টাকা রেয়াত পাবেন, এই টাকা মানে মেয়াদ পূর্তির আগে ভাঙাতে পারবেন, কিন্তু অন্য ক্ষেত্রে কোনো কিছু বাধা নাই। আপনার এই যে গভর্নমেন্ট বন্ড, সিকিউরিটি, মিউচুয়াল ফান্ড, তারপরে শেয়ার, এগুলোতে কোনো বাধা নেই। আপনি আজকে বিনিয়োগ করলেন, আজকে শেয়ার কিনলেন, আজকে তো লাস্ট ডে গেছে শেয়ার কেনার, তো আজকে শেয়ার কিনলেও কিন্তু আপনি এই বেনিফিটটা পাইতেন। আপনি যদি বুদ্ধিমান হন, আপনি চাকরি করেন এবং আপনি বুদ্ধিমান, আরেকজন চাকরি করে সে বুদ্ধিমান না, দুইজনের ট্যাক্স আসবে 2 রকম। যে বুদ্ধিমান সে আজকের মধ্যে যদি শেয়ারটা কিনে ফেলে কালকে বিক্রি করে দিল, খুব চালাক সে কিন্তু একদিকে রেয়াতও নিয়ে নিল, আবার নিজের টাকা সে বাজার থেকে তুলেও নিল। এর নাম হলো বুদ্ধিমান, বুঝছেন? এই জন্য দেখা যায় দুই বন্ধু একটা চাকরিতে জয়েন করছে একই কোম্পানিতে, দুইজন একই বেতন পায়, কিন্তু দুইজনের ট্যাক্স 2 রকম। যে বুদ্ধিমান তার ট্যাক্স কম, যে এই খাতগুলোতে বিনিয়োগ করে সময় মতো তার ট্যাক্স কমে যায়, বুঝছেন স্যার? জি স্যার। আচ্ছা, এটা দেখালাম আর কি কোথায় কোথায় আপনাকে বিনিয়োগ করলে আপনার ট্যাক্সটা কমবে। কত টাকা কমবে সেটা তো পরের স্লাইডে আসতেছে, সেটা ভিন্ন কথা। আর কিছু ডোনেট করলেও কিন্তু এই বেনিফিটটা পাবেন, মানে কোথায় কোথায় ডোনেট করলে আপনি এই বেনিফিট পাবেন সেটাও দেখতে পারবেন, যদিও আমরা ডোনেশনের মধ্যে তো নাই। মানে এখানে বলা আছে যে রুরাল চ্যারিটেবল হসপিটাল যদি আপনি দান করেন, তারপরে যে ইন মেমোরি অফ দি লিবারেশন ওয়ার, তারপরে এই যে ফিলান্থ্রপিক কিছু কিছু কাজ আছে এগুলোতে যদি করেন, গভর্নমেন্ট জাকাত ফান্ডে যদি ডোনেট করেন, বা মানে সরকারি জাকাত ফান্ডে যদি জাকাত দিয়ে থাকেন, তাহলে ওইটার উপরেও আপনি কর রেয়াত পাবেন। মানে ব্যক্তিগতভাবে যদি জাকাত দেয় কেউ, ওইটার উপরে কোনো রেয়াত নেই, কিন্তু সরকারি ইসলামিক ফাউন্ডেশনে তো জাকাত মেনটেন করে, জাকাত ফান্ড মেনটেন করে, তো ওখানে জাকাত দিয়ে আপনি মানি রিসিপ্ট যদি আনেন, তাহলে ওই মানি রিসিপ্ট যদি রিটার্নের সাথে আপনি দেখান, তাহলে ওইটার উপরেও কিন্তু আপনি রেয়াত পাবেন।
আমার এটা কমপ্লিট না, এখানে কিন্তু আর একটা নতুন যোগ হয়েছে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি জানি ছিল, ওইটা উঠে গিয়ে এখনও আসছে আপনার জুলাই 24 ফাউন্ডেশন, এরকম একটা কিছু। তো ওইটা আমাকে একটু এখানে কারেকশন করতে হবে। কারেকশন মানে এখানে একটা বাড়বে আর কি। ওইটা মুছে ফেলছি, বঙ্গবন্ধুকে এখান থেকে মুছে ফেলছি, কিন্তু ওই জুলাই ফাউন্ডেশনটা এখানে আসবে। ওখানে ডোনেট করলেও আপনি রেয়াত পাবেন, বুঝছেন? কোনো কোশ্চেন? এখন আসেন তাইলে কত পাবেন। মানে এত সময় যে ভালো ভালো কথা বলা হচ্ছে যে আমার ট্যাক্স কমে যাবে কমে যাবে, কত কমবে? সেই ফর্মুলা হচ্ছে এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামের 3%, অথবা আপনি যে টাকা বিনিয়োগ করছেন, অথবা 10 লক্ষ টাকা, তিনটের মধ্যে যেটা লোয়েস্ট ওই পরিমাণ টাকা আপনি রিবেট পাবেন। মাঝখানে ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, ওইটা আপাতত আমরা নাই যাই, ওটা পরে, ওটা বুঝতে গেলে আবার অন্য ক্লাস লাগবে আর কি, অন্য হলে ওটা বুঝতে পারবেন। স্যার 15% একটু বললে স্যার ভালো হয়। আমি সবই একটা অঙ্ক করায় দিচ্ছি, ভালো করে অঙ্কটা খেয়াল করেন। সেটা হচ্ছে যে আপনাকে বলছিলাম যে একজনের বেতন হচ্ছে 18 লাখ টাকা, 18 লাখ টাকা বেতন, লেখা পড়ে না কেন? ধরেন একজনের বেতন 18 লক্ষ টাকা। এখন এখান থেকে তো আপনার 5 লাখ টাকা করমুক্ত, তো আপনি জানেন এই অঙ্ক করানো হয়েছে আজকে। তার মানে তার ট্যাক্সেবল স্যালারি হচ্ছে 13 লাখ টাকা। এখন এই 13 লাখ টাকার উপরে ট্যাক্স আসে কত? 1,12,500। কত? 1,12,500। ফাইন। 13 লক্ষ টাকা যদি কারোর ইনকাম হয় তাহলে তার ট্যাক্স আসে 1,12,500। উনি যেটা বললো এটাই লিখে নিলাম। এই 1,12,500, আচ্ছা শুনেন 1,12,500 এই যে ট্যাক্সটা আসে হিসাবে, মানে প্রথম 3.5 লাখ টাকা শূন্য, এইভাবে করে 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 এই টাকা আমাকে দিতে হবে? উত্তর হলো না। কেন দিতে হবে না? আমি আমার সঞ্চয়পত্র, শেয়ার, এগুলোতে আমার অ্যাকচুয়াল যে বিনিয়োগ, এই যে প্রকৃত বিনিয়োগ, এই প্রকৃত বিনিয়োগ আমি করছি। আমি কয় টাকা বিনিয়োগ করছি? আমি 5 লাখ টাকা বিনিয়োগ করছি, সব মিলে, ডিপিএস, সঞ্চয়পত্র, শেয়ার সব কিছু মিলে আমার 5 লাখ টাকা আছে আমার বিনিয়োগ, অ্যাকচুয়াল বিনিয়োগ। তাহলে এই 5 লাখ টাকার 15%-এ কত আসে? 75,000 টাকা। 75,000। হ্যাঁ, 75,000 টাকা। আর 3%-এ টোটাল ট্যাক্সেবল ইনকাম হলো 13 লাখ টাকা। 13 লাখ টাকার 3%-এ কত আসে? হ্যাঁ, কত স্যার? 39,000। 39,000 অথবা 10 লাখ, এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট, এই টাকা তার এই 1,12,500 টাকা থেকে বিয়োগ হবে। এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট, 39,000 টাকা স্যার। 39,000 টাকা আপনাকে কম দিতে হবে। এই 39,000 টাকা যদি আপনি বিয়োগ করেন তাহলে কত হয়? ওই পরিমাণ টাকা আপনাকে দিতে হবে। স্যার 73,500। 73,500 টাকা। এই যারা বুদ্ধিমান তারা ট্যাক্স দিবে 73,500, যারা নির্বোধ তারা দিবে 1,12,500। কেন? সরকার ঘোষণা করছে যে সরকার নির্ধারিত খাতে যদি কেউ বিনিয়োগ করে বা ডোনেট করে তাহলে এটার উপরে আপনি কর রেয়াত পাবেন। কর রেয়াত মানে হলো ওই পরিমাণ টাকা আপনাকে কম কর দিতে হবে। ফর্মুলা কি? আপনার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম 13 লাখ টাকা, 13 লাখ টাকার 3%, অথবা আপনি কত টাকা বিনিয়োগ করছেন? আপনি তো আয় করছেন 18 লাখ টাকা বেতন, আপনি এর ভিতরে বিনিয়োগ করছেন কত? ওই খাতগুলোতে, যে খাতগুলো দেখাই আসছি, 5 লক্ষ। তাহলে 5 লক্ষ টাকার 15%-এ কত আসে? 75,000 টাকা। আর সর্বোচ্চ 10 লাখ, মানে 10 লাখ। এই তিনটার মধ্যে কি কয় 75 লোয়েস্ট?
কি কয় উল্টা পাল্টা। স্যার 39,000। তাই হ্যাঁ, তাহলে 75 বলেন কেন? আচ্ছা, তিনটার মধ্যে যেটা কম সেইটার মানে রিয়াত পাবে। রিয়াত মানে কম কর দিয়ে পারবে। খুব সোজা, অঙ্কটা করাই দিলাম। কিন্তু কোনো কোশ্চেন? স্যার আমরা যে আগের যে ইয়াগুলো দেখছি যে গভর্নমেন্ট ইয়াতে জাকাত ফান্ডে বা হচ্ছে ইন্স্যুরেন্স করি, ওইখানে যদি স্যার আমি ধরেন শুধু একটা অ্যাক্টিভিটি করলাম, ধরেন ইন্স্যুরেন্সে স্যার 1 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, তাহলে কি আমি 3% রিবেট বা এসে অন্য ইয়াগুলো সুযোগ সুবিধাগুলো পাবো নাকি স্যার সবগুলোতেই আমার কোনো না কোনো ইনভেস্ট করে টোটাল 5 লক্ষ মিলাইতে হবে? না না না, আপনি ইন্স্যুরেন্সের জন্য 1,20,000। না না, ইন্স্যুরেন্সের 1,20,000 না, এটা ভুল বলছেন। ওটা হলো ডিপিএস এ। ডিপিএস এ ছিল 1,20,000। আপনাকে উনি ভালো কোশ্চেন করছে যে স্যার আমার কি আপনি যে পড়াইলেন এই সবগুলো খাতে বিনিয়োগ করতে হবে? উত্তর হলো না। আপনি যে কোনো একটা খাতে করতে পারেন, 2টা খাতে করতে পারেন, 3টা খাতে করতে, আপনার ইচ্ছা। বুঝছেন আমার কথা? জি স্যার। স্যার টাকা কত ইয়া করতে হবে ওইটা তো ওইখানে স্যার একটাতে আছে দেখলাম 5 লক্ষ, ওইখানে ইনভেস্ট করলাম। আরেকটা আছে ছিল স্যার 1,20,000, কিন্তু স্যার ইন্স্যুরেন্স যেটা ছিল ফ্যামিলি ইন্স্যুরেন্স, ওইটা তো স্যার কোনো ফিক্সড টাকা ছিল না, বলা ছিল না। ওইখানে স্যার ওইখানে স্যার আপনার এখানে খুশি 50,000 টাকা ইন্স্যুরেন্স করলে আমি এখানে 3% ট্যাক্সেবল ইনকাম পাবো না? আমাকে একটা কথা বলেন, আমি তো অনেক কিছু পড়াইছি, কিন্তু আপনি বলতেছেন স্যার আমি আপনার কোনো কথা মানি নাই, শুধু আমার একটা জীবন বীমা মানে প্রিমিয়াম দিছি মানে 50,000 টাকা বছরে, নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে স্যার আমার অঙ্কটা আবার একটু করাই দেন স্যার, আমি আবার করাইতে পারি। করাবো স্যার? একই তো হবে নাকি? জি না, আপনার জন্য আমি অঙ্ক আবার করাই দিচ্ছি, আপনি দেখতে থাকেন। বলছে না কেন? এই যে আপনি আমাকে বলছেন স্যার আমি খুব অল্প ছোট চাকরি করি, এই 18 লাখ বেতন পাই, সংসার খরচ চালাই আমি পারি না, আমি শুধু একটা লাইফ ইন্স্যুরেন্স করছি 50,000 টাকার মানে প্রিমিয়াম দিছি বছরে, এইটাই আমার, আর কিছু নাই স্যার। একটু অঙ্কটা করাই দেন। অঙ্কটা করাই দিচ্ছি। 50,000 টাকার 15% আসে 7,500। তাহলে আপনার এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট, মুছে না কেন? 39,000 টাকা মুছে ফেললাম, এটা 7,500 হবে। 7,500 বিয়োগ করলে আপনার থাকবে 1,05,000। অঙ্কটা আবার করাই দিলাম শুধু ওনার কারণে। ঠিক আছে? কই সে? জি স্যার, বুঝতে পারছি। আপনি যেভাবে আমার অঙ্ক দেবেন আমি এই ফর্মে ফেলাই করাই দেবো, যখন যেটা লোয়েস্ট হয়। আপনি এখন পারেন নাই বিনিয়োগ করতে, 5 লাখ টাকা পারেন নাই, আপনার ক্ষমতায় নাই, 50,000 টাকা করছেন, ব্যাস আপনি 7,500 পাবেন, যখন যেটা লোয়েস্ট হয়। নিয়ম হচ্ছে ইনকামের 3%, অথবা আপনি যা বিনিয়োগ করছেন তার 15%, অথবা 10 লাখ, এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট। স্যার সেভিং সার্টিফিকেটের যে টাকাটা ওটা কি এর ভিতরে ক্যালকুলেশন হবে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সবই তো আসবে, সব কিছু মিলেই। মানে আপনি সঞ্চয়পত্র, শেয়ার, ডিপিএস, জীবন বীমা, আপনি যা যা করেন, হয় একটা করেন, 2টা করেন বা 3টা করেন, আপনার যা বিনিয়োগ আছে এটার উপর আপনি অ্যাকচুয়াল বিনিয়োগের উপরে আপনি 15%। ঠিক আছে? আর এই ক্যালকুলেশন করার পর তো রিবেটটা মনে হয় ক্যালকুলেশন করতে হবে। এই যে করে দিছি তো আপনাকে, আপনার চোখের সামনেই তো রিবেট ক্যালকুলেশনটা। জি স্যার, দেখছি আর কি, মানে প্র্যাকটিক্যালি বললাম আর কি। প্র্যাকটিক্যালি হ্যাঁ করতে হবে তো আপনাকে। স্যার একটা কোশ্চেন স্যার। বলুন স্যার। এই যে স্যার ওই যে ইন্স্যুরেন্সের যে স্যার 50,000 হিসাবটা করছি স্যার, এইটা যদি আবার আমার স্যার আমার ওই মোট ইন্স্যুরেন্সের 10% না হয় তাহলে তো স্যার আমি এটা পাবো না। 10% পর্যন্ত পাবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ধরেন আপনি আপনার হলো 5 লাখ টাকার আপনার পলিসি খুলছেন, আর আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছেন 60,000 টাকা। জি স্যার। তো তাহলে আপনি 60,000 টাকার উপরে পাবেন না, আপনি পাবেন ওই 5 লাখ টাকা 10% 50,000 টাকার উপরে।
বুঝতে পারছি স্যার। এখন যদি স্যার আমি প্রিমিয়ামটা ইয়ারলি 60,000 টাকা না দেই, কত দিছেন? যদি স্যার ইয়ারলি যদি স্যার 40,000 টাকা দিই, এই তো 40,000 দিলে 6,000 পাবেন। 40,000 এর 15% 6,000। বুঝতে পারছি স্যার। আপনি আমাকে অঙ্ক দিবেন, আমি আপনাকে সলিউশন দিয়ে দেবো সাথে সাথে। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। মানে আমি প্রিমিয়াম যত দিব তার হচ্ছে মানে 15% স্যার। রাইট রাইট, শুধু প্রিমিয়াম না, ওই সব খাতগুলো আর কি। মানে এখন আপনি বলেন যে স্যার আমি ছোট মানুষ, আমি আর কোথাও বিনিয়োগ করতে পারিনি, শুধু আমি একটা ইন্স্যুরেন্স প্রিমিয়ামে 40,000 টাকা বিনিয়োগ করছি, তাহলে আপনি 6,000 টাকা রেয়াত পাবেন। স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এটা পাঠাচ্ছি না, এই স্লাইডটা মানে যেহেতু কমপ্লিট হলো না, তো স্যালারিটা তো পুরো শেষ করতে পারলাম না, তো এই জন্য নেক্সট ক্লাসে লাগবে স্যালারির যে বাকি অংশ ওইটা প্লাস স্যালারির একটা পূর্ণ অঙ্ক করায় দেবো। আজকে তো ভাঙা প্রশ্ন ভাঙা করতে পারি? হ্যাঁ বলেন স্যার আমরা আপনার কয়টা ক্লাস পাবো? সেটা তো আমি জানি না, আমারে যা দেয় আমি নেই। আমার কাজ হলো নেওয়া, আপনার কাজ হলো ক্লাস করা, তো করতে থাকেন। ওকে স্যার, ধন্যবাদ। সিলেবাস শেষ করে দেওয়া হবে, আপনার চিন্তা নাই, আপনার এত টেনশন নাই। টেনশন আমাদের। হ্যাঁ স্যার আপনার সবগুলো ক্লাস স্যার পরীক্ষার কয়দিন আগে শেষ হয় না? মানে শেষ হবে, আপনি এগুলো নিয়ে চিন্তা করুন। পরীক্ষার কয়দিন আগে শেষ স্যার হয়? আমাদের ট্যাক্সের প্রিপারেশনের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি? মানে আপনার ম্যাটেরিয়ালস আর ম্যানুয়াল প্রিপারেশন ভালো হতো, আমরা বারবার রিভিশন দিতে পারতাম। স্যার গত ক্লাসে আমি ছিলাম না, তো কাইন্ডলি যদি রিপিট করতেন। ওই তো আপনি এই ক্লাসটা ফলো করবেন, আপনাকে যে শিট পাঠাবো আপনার ইমেইলে, সেইগুলো আপনি প্রিন্ট করে রাখবেন। আর তো আপনি ইনকাম ট্যাক্সের যে অ্যাক্ট বইটা, এটা কিনবেন, কয়েকদিন পরে কেনেন, এখনও নতুন বই বের হয়নি। আর আইসিবির যে স্টাডি ম্যানুয়ালটা ওটাও বের হবে লেটেস্ট, ওইটাও আপনি পাবেন আগামী আগস্ট মাসের মধ্যে পেয়ে যাবেন। তো এইগুলোই আপনাকে ফলো করতে হবে। তবে যত কিছুই বলেন, এখন সবচেয়ে বেশি ফলো করার জিনিস হচ্ছে ক্লাস। কারণ এই যে যেভাবে পড়ানো হচ্ছে, এইটার রেফারেন্স হিসেবে আমি দিচ্ছি আপনাকে, আমি যা পড়াচ্ছি প্রত্যেকটা রেফারেন্স আমি নিচে দিয়ে দিচ্ছি যে আমি কোত্থেকে পড়াচ্ছি। আমার কাজটা কি? আমার কাজ হলো আপনাকে ধরাইয়া দেওয়া। সব কিছু তো আপনার কাছে আছে, আপনি নিজে নিজে পড়লেও তো পারতেন। তো তাইলে মানে ক্লাস দরকার কেন? ক্লাস দরকার হলো যেমন আমরা এটাকে ফেসিলিটেট করি, আপনাকে ধরাইয়া দেওয়াটা আমার কাজ, যে আপনি কোত্থেকে পড়বেন। তো কোত্থেকে পড়বেন সেগুলো বলে দিলাম। 1 নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটা আপডেটেড ভার্সনটা আপনাকে পড়তে হবে। 2 নম্বরে তো ক্লাসটা ফলো করবেন। 3 নম্বরে ক্লাসের যে হ্যান্ড আউট এগুলো আমি আপনার মেইলে দিয়ে দেবো, প্রতিদিনেরটা প্রতিদিনের মেইলে পাবেন। আর এরপর তো স্টাডি ম্যানুয়ালটা আইসিবি থেকে জোগাড় করে নেবেন, বুঝছেন? স্যার ওটা কি স্যার আপডেটটা আবার কিনতে হবে স্যার? আমার কাছে 24টা আছে স্যার, লাস্ট যে 24টা তো হবে না, 24টা হবে না। ইনকাম ট্যাক্স তো ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস এটা প্রতি বছর চেঞ্জ হয়, প্রতি বছর। এবং আপনার দুর্ভাগ্য, আপনি এমন একটা সময় ক্লাসে জয়েন করছেন, এমন একটা এনরোলমেন্ট করছেন যে আপনি লেটেস্ট কিছুই হাতে পাচ্ছেন না। জি স্যার। এই আর কি। ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।